প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসে যে ধারাবাহিক আলোচনা করে আসছিলাম সেখানে সেই বাক্যতত্ত্ব বিষয়ে আজকে আলোচনা করব তার দ্বিতীয় অংশ, অর্থাৎ ভিডিওটির পর্ব সংখ্যা হলো 9। বিষয়ের মধ্যে রেখেছি বাক্যের উপাদান এবং জোট গঠন ইত্যাদি সম্পর্কে আলোচনা। প্রথমে বলি বাক্যের উপাদান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে বাক্যকে ধাপে ধাপে ক্রমশ বড় থেকে সবচেয়ে ছোট উপাদানে ভাগ করা হয়। যে কোনো গঠনে প্রথম ধাপে আরও যে কটি বৃহত্তম অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পারি তার ব্যবহৃত উপাদান বলে। যেমন, যখন ক্রিকেট খেলছিলাম তখন শচীন দর্শক আসনে বসেছিলেন। এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা প্রথম ধাপে সবচেয়ে বড় যে দুটি অংশে ভাগ করতে পারি তা হলো আমরা যখন ক্রিকেট খেলছিলাম, দ্বিতীয়ত তখন শচীন দর্শক আসনে বসেছিলেন। এই বৃহত্তম উপাদান দুটি হল সমগ্র বাক্যের অব্যবহৃত উপাদান। গঠনটিতে দুটি বৃহত্তম উপাদানে আবার ভাগ করে নেব, তাহলে আমরা পাবো এক আমরা, দ্বিতীয়ত যখন ক্রিকেট খেলছিলাম। এখানে দুটি বাক্যে ওই 1 নং বাক্যের এই তো উপাদান, আবার 2 নং পদে সমষ্টিকে ভেঙে তারও দুটি অব্যবহৃত উপাদান আমরা পেতে পারি। আমরা যখন ফুটবল খেলছিলাম এই সমগ্র বাক্যের উপাদান হলো এরা সমগ্র বাক্যের অব্যবহৃত উপাদান নয়। প্রকৃতপক্ষে অব্যবহৃত উপাদান বলতে বোঝায় যে গঠনটি বিশ্লেষণ করা হয় শুধু তারই অব্যবহৃত উপাদান। অব্যবহৃত উপাদান কি? বাক্যের প্রধান উপাদান হলো অব্যবহৃত উপাদান। যখন একটি বাক্য, উপবাক্য কিংবা পদগুচ্ছ ইত্যাদি গঠনের বিশ্লেষণ করা হয় তখন প্রতিটি গঠনের বিশ্লেষিত উপাদান দুটি সেই গঠন স্তরে অব্যবহৃত উপাদান। তাছাড়া ভাষাবিজ্ঞানী নম চমস্কি তার বাক্যের উপাদান বিশ্লেষণে সেই পদগুচ্ছ সংগঠন ও তার সূত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। এ বিষয়ে খেয়াল রাখতে হবে বাক্য হলো এক বা একাধিক পদের সমষ্টি। অব্যবহৃত উপাদান শুধু বাক্য বলে নয়, ভাষাকেও ভাঙতে গড়তে দেখা যায়। ভাষার আর ছোট ছোট স্তরে বাক্যের চেয়ে ওই ছোট স্তরকে বলতে হবে খণ্ডবাক্য বা পদগুচ্ছ, বাদ দিয়ে যে অংশটি সেটি হলো পদ। আবার এই পদের চেয়ে ছোট্ট একটি অংশ তা হলো রূপ, আবার রূপের চেয়ে আরও ছোট অংশ যার নাম ধ্বনিমূল। এই ধ্বনিমূলের নিজের কোনো মানে নেই, কিন্তু সে ভাষার মানে তৈরি করার খেলায় অংশগ্রহণ করে থাকে। বিষয়টি আরো সহজ মনে হবে যদি আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেই। অব্যবহৃত উপাদান মানে তাহলে কি? যে বাক্যে অবস্থিত ঠিক আগের বা পরের একটা লাগোয়া উপাদান, আর বাক্যের এই উপাদান ধরা হয় মূলত পদ আর পদের জোটকে। তাহলে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের পদ্ধতি এবং এটি সাধারণত বিশ্লেষণমূলক। ভাষা কি দিয়ে গড়া, কিভাবে গড়া, এইসব প্রশ্নের বৈজ্ঞানিক উদ্ভব আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে মার্কিন গ্রন্থনবাদী ঘরানায় এই অব্যবহৃত উপাদানের চেষ্টা করা হয়েছিল। যাই হোক, বাক্যকে ছোট থেকে আরো ছোট এককে ভেঙে চলাই হলো এই অব্যবহৃত উপাদানের বিশ্লেষণের উদ্দেশ্য, আর এই প্রতিটি উপাদানকে স্বচক্ষেই দেখা। এই ভাষার যে ক্ষুদ্র অংশ তা হলো পদার্থের সেই অণু পরমাণুর মতো। ভাষায় বড় বড় চেহারার মোটামুটি সহজ রূপ। যেমন ধরে নাও, সব গল্পের একটা আরম্ভ আছে। এটা আমরা বিশেষভাবে ভাঙছি, লক্ষ্য করো।
বাক্য, পদ, রূপ ও ধ্বনিমূলে ভাগ করা হচ্ছে। বাক্য হিসেবে যদি আমরা বলি তাহলে সব গল্পের একটা আরম্ভ আছে, এটা হলো একটা আস্ত বাক্য। আর যদি বাক্যটি এরকম হতো, আরোহী বিশ্বাস করে যে সব গল্পের একটা আরম্ভ আছে, এটাকে শুধু বাক্য না বলে আমরা আশ্রিত খণ্ডবাক্য বলব, কারণ সব গল্পের একটা আরম্ভ আছে এটাকে থাকতে হতো সবসময় আরোহী বিশ্বাস করে গায়ে হেলান দিয়ে, অর্থাৎ তাকে আশ্রয় করে। পদ, সব গল্পের একটা আরম্ভ আছে, এগুলো এক একটা আলাদা আলাদা পদ। আবার এর রূপ হলো সব গল্পে এর একটা আরম্ভ আছে, এই ছোট ছোট টুকরো হলো রূপ, আর এর থেকে আরো ছোট ছোট টুকরো হলো তা হলো ধ্বনি। যেমন সব, স, হসন্ত অ হাইপেন ব, গল্পে গ হসন্ত অ, ল, প, এ, র হস্যই। একটার ক্ষেত্রে এ কয় হসন্ত হাইপেন টয় হসন্ত হাইপেন আ, আরম্ভ আ হাইপেন রয় হসন্ত হাইপেন অ, ম হসন্ত ভয় হসন্ত হাইপেন অ, আছে আ হাইপেন ছ হসন্ত হাইপেন এ। তাহলে ভাষাকে ভাঙতে ভাঙতে আমরা এই ধ্বনির মূল পর্যন্ত আসতে পারছি। বাক্যের এই অব্যবহৃত উপাদান বিশ্লেষণ করে আমরা দেখি এবার। লিওনার্ড ব্লুমফিল্ড বাক্যের এই অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেছিলেন। তিনি প্রথমে একটি বাক্য নিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন পোর জন রান অ্যাওয়ে। এটা দুটো অব্যবহৃত উপাদানের ভাগ, একটা পোর জন, অন্যটি রান অ্যাওয়ে। পরে দেখা যায় বিভাজিত উপাদানগুলিকে আরো ছোট অংশে ভাঙা যায়, যেমন পোর আলাদা, জন আলাদা, রান আলাদা ও অ্যাওয়ে আলাদা। এইভাবে ভাঙার কারণ বাক্য শুধুমাত্র পদের ক্রম নিয়ে তৈরি হয় না, তৈরি হয় বিভিন্ন স্থানে উপাদানের সঙ্গে উপাদানের একটা জোট বাঁধা সম্পর্কের উপর ভিত্তি করে। এই জন্যই কখনোই এটি পোর জন রান এইটা আলাদাভাবে আর আলাদা অ্যাওয়ে এরকম ভাবে পদগুলো জোট বাঁধেনি। লিওনার্ড ব্লুমফিল্ড দেখালেন যে একটা বাক্যে যদি আমরা একটা পদ পরম্পরা বলে ধরে নিই, তাহলে পরম্পরায় পদগুলো অনন্যয়ের প্রকৃতি নির্দেশ করতে পারে অব্যবহৃত উপাদানের এই বিশ্লেষণে। এবার আসি জোট। পদ একা থাকতে পারে না, জোট বেঁধে থাকে। এই জোটের শাসন ক্ষমতা থাকে একজনের উপর। তবে এই জোট কেমন হবে তা কয়েকটি দৃষ্টান্ত এখানে দিই। এক, বিশেষ্য জোট। বিশেষ্য জোট বাদে বিশেষ্য বা সর্বনাম পদকে ঘিরে। এই জোটে বিশেষ্য বা সর্বনাম বাদ দিলে অন্যান্য সদস্যরা থাকে, তবে তার কোনো ক্ষমতা থাকে না। জটিল কলেবর বৃদ্ধির কাজেই লাগে, যেমন শুধুমাত্র রাবণ, অথবা যদি বলা হয় ওই লম্বা লোকটা। এখানে রাবণ আর লোকটা বিশেষ্য পদ, তারাই জোট দুটোর মাথা। এবং দ্বিতীয় বাক্যকে যদি আমরা বড় করি, ওই লম্বা সাদা চুল খোলা রাগী খিটখিটে ঝগড়াটে বদ মেজাজি লোকটা, এখানে জোট বলা হয়, কারণ যেখানে যেখানে বসবে তার লেজুরগুলো সঙ্গে নিয়ে সেখানে সেখানে বসতে পারে। দ্বিতীয় জোট অনুসর্গ জোট। অনুসর্গ বা পরসর্গ জোট। এই জোটে শাসন ক্ষমতা থাকে পরসর্গের হাতে। পরসর্গ, যার ইংরেজি নাম পোস্ট পজিশন, যা বিশেষ্য জোটের পরে বসে, তবে ইংরেজির ক্ষেত্রে বিশেষ্য জোটের আগে আসে। বড় পুকুরের পাশে অথবা মনুমেন্টের উপর, তবে বিশেষ্য জোটের ভেতরও পরসর্গ হতে পারে। মনুমেন্টের ওপরে মানুষটা, এখানে মানুষটাই হচ্ছে প্রয়োজনীয় অংশ, তাই চোখে পড়ছে মনুমেন্টের উপরে এই অংশে। মনুমেন্ট বিশেষ্য পদ ওপরের হাতে। ক্রিয়া জোট বাঁধা। বিশেষ্য বা পরসর্গ জোটের চাইতে একটু শক্ত ব্যাপার ভাষার মধ্যে এই জটিল জিনিস তা কাল প্রতিফলিত হয়। ক্রিয়ার রূপ বৈচিত্র্য অন্যান্য পদের তুলনায় অনেক বেশি, তাই ক্রিয়া জোট সাধারণত বিশেষ্য জোটের পরে অবস্থান করে। যেমন রমা খাই, রমা খাচ্ছিল, রমা খেয়ে ফেলল। এখানে খাজ ও উন্তুস্তা খায়, এই উন্তুস্তা একই সঙ্গে কালবাচক ও পুরুষবাচক। অন্য একটি জোট ক্রিয়া জোট। আরও একটা পদে জোট হলো, সেটা ক্রিয়া বিশেষণের জোট।
আস্ত একটা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে থাকে। সময়, স্থান, কারণ, প্রকৃতি বোঝাতে এই জোট কাজে লাগে। যেমন রাম খুব জোরে জোরে নিঃশ্বাস নিল, রমা আস্তে কথা বলে। এই জোরে জোরে নিঃশ্বাস নেওয়া আর আস্তে কথা বলা এগুলো হলো জোটের নজির। এবার আসি তার অন্তর্মুখী ও বহির্মুখী গঠন সম্পর্কে। আচ্ছা, যদি বলি সাদা বাড়ি, এই বাড়ির বিকল্পিত হতে পারে নানা জিনিস দিয়ে। সাদা বাড়ি জোটের কথা বলবার সময় আমরা খেয়াল করে থাকব বাড়ি কথাটা না বললেই নয়। সাদাটা বাড়ির বর্ধক অংশ মাত্র। এরকম বর্ধক আরও বসানো যায় বাড়ির বাম পাশে। যেমন সাদা পাকা দোতলা, একটা যেখানে সেখানে বসবে তার বর্ধক অংশ বুঝতে পারে। এই গঠনকে বলে অন্তর্মুখী গঠন। বাক্যতাত্ত্বিকভাবে বর্ধক সমেত মাথা, আর শুধু মাথার গুরুত্ব এক। বিশেষ জোট সংগঠনকেই অন্তর্মুখী সংগঠনকেই বোঝায়। যেমন 5টা কালো বিড়াল, গদিওয়ালা চেয়ার, মোটা গোপওয়ালা নেতা। অন্তর্মুখী গঠন আবার দুই রকমের, এক যৌগিক বা সাব অর্ডিনেট, আরটা অধীনস্থ বা কোঅর্ডিনেট। একটা মাত্র মাথায় তার বর্ধকের সঙ্গে থাকে, তখন অধীনস্থ সংগঠক হয়। উদাহরণগুলি যেমন যৌগিক বা সাব অর্ডিনেট। এ ধরনের সংগঠন হলো যেখানে একের বেশি মাথা থাকে, যেমন বৃদ্ধ ভদ্রলোক ও অল্প বয়সী মহিলা। তাহলে অধীনস্থ বা কোঅর্ডিনেটে কি থাকে? যেখানে একটি মাত্র মাথা থাকে। আর যৌগিকের ক্ষেত্রে একের বেশি মাথা থাকে, যেমন বৃদ্ধ ভদ্রলোক, অল্প বয়সী মহিলা কারোর উপর নির্ভরশীল নয়। ভদ্রলোক ও ভদ্রমহিলা দুজনেই মাথা। তাই এ ধরনের গঠনের নাম যৌগিক অন্তর্মুখী সংগঠন। কিন্তু যদি বলা হয়ে থাকে সাদা বাড়িটা সামনে, তখন বাড়ি আর জোটের ক্ষমতা সামনের হাতে চলে যায়। যেখানে যেখানে সামনে পদটি বসবে, যেখানে যেখানে সামনে পদটি বসবে, সাদা বাড়ি কথাটা বুঝতে পারে গঠনকে বলেন বহির্মুখী সংগঠন। অভ্যন্তরীণ ঐক্য। বাক্যে অব্যবহৃত উপাদান চিহ্নিত করার জন্য জোটের ভেতরে পদগুলো নিজের ঐক্য থাকা খুব জরুরি। যতই লম্বা হোক, একটা একক উপাদান হিসেবে কাজ করতে হয়। বাক্যে যেমন সুন্দরী রমা চাইতে বড় হলেও মোটা গোফওয়ালা নেতা কথাটির মধ্যে ঐক্য বজায় আছে। তা না হলে আমরা মোটা গোফওয়ালা নেতাকে একটাই উপাদান হিসেবে দেখাতে পারবো না। অভ্যন্তরীণ বৈচিত্র্য। জোটের ভেতরে ঐক্য যেমন জরুরি, তেমনি জরুরি বৈচিত্র্য। একই রকমের উপাদান নিয়ে জোট তৈরি হয় এমন নয়। প্রতিগ্রহী সম্পর্ক বলতে গিয়ে যেমন বিকল্প বেছে নেওয়ার কথা বলা হয়েছে, তেমনি ছাদের ওপরের মতো ঘাড়ের উপরেও কেউ উপাদান হিসেবে বিশ্লেষণ করতে শিখেছি। অব্যবহৃত উপাদান নির্বাচনের দরকারি নীতি। সেখানেই হবে দেখা তোমার সঙ্গে একা, এখানে তাহলে যেন আমরা চট করে তোমার সঙ্গে জোটটা করতে পারছি। স্বাধীনতা। ছাদ অনেক সংগঠনে ব্যবহৃত হতে পারে। আমি ছাদে উঠেছি, দ্বিতীয়ত ওই বাড়িটার ছাদ নেই। উপাদান যেমনভাবেই প্রযুক্ত হোক না কেন, তাকে অব্যবহৃত উপাদান বলে চিনে নেওয়াটাই আমাদের অভ্যাস করা দরকার। ব্যবহৃত উপাদান বিশ্লেষণ এবং তার সীমাবদ্ধ। এই প্রসঙ্গে বলে রাখি, সাহিত্যের ইতিকথা চ্যানেলের এই আলোচনাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপলোডের উৎসাহ দেবেন। ভিডিওগুলির আলোচনাগুলি কেমন লাগলো বন্ধুদের বান্ধবের কাছে সেটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই। চলো, ব্যবহৃত উপাদান বিশ্লেষণের সীমাবদ্ধতা। ফাঁকি বলে একটা ব্যাপার আছে বাক্যতত্ত্বে, নিচে তার আমরা উল্লেখ পাব। রমা ভাটপাড়া যাবে আর দিলীপ দিল্লি যাবে। যদি বলা হয়ে থাকে রমা ভাটপাড়া আর দিলীপ দিল্লি যাবে, আবার যদি বলা হয় রমা ভাটপাড়া যাবে আর দিলীপ দিল্লি, তাহলে ফাঁকি ব্যাপারটা এখানে সামলাতে পারে না এই বিশ্লেষণ। এখানেই এর ত্রুটি বা সীমাবদ্ধতা। ধন্যবাদ এতক্ষণ ধরে বাক্যতত্ত্ব আলোচনার দ্বিতীয় অংশ ধৈর্য সহকারে শোনার জন্য। পরবর্তী ভিডিওতে বাক্যতত্ত্বের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব এবং সহজ সরলভাবে উপস্থাপন করব। আশা করি বিষয়টা সকলের বোধগম্য হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের এই লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ।